সিরাজের মেয়ের কবর। এই মেয়েটার বয়স তখন মাত্র 5 বছর। একেও খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ইনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। আর এই বড় কবরটি হচ্ছে নবাব আলীবর্দী খাঁর কবর, সিরাজের দাদুর সমাধি। এখন আছি খোশবাগ সমাধি ক্ষেত্র, যেখানে নবাব সিরাজউদ্দৌলার কবর আছে, ওনাকে এখানে কবরস্থ করা হয়েছে। খোশবাগ সমাধি ক্ষেত্রে কী আছে, খোশবাগ সমাধি ক্ষেত্রে প্রপার ইতিহাস আমি একটা গাইড নিয়েছি, দাদা সমস্ত কিছু বলে আপনাদেরকে শোনাবে। তো সেই জন্য সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে। যে জায়গাটিতে আপনারা এসছেন, এই জায়গাটির নাম হচ্ছে খোশবাগ, গার্ডেন অফ হ্যাপিনেস। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খাঁ, সিরাজের দাদু, উনি যখন এই বাংলার মসনদে বসেছিলেন, তখন এই জায়গাটিকে উনি বাগানবাড়ি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। তো বিষয় হচ্ছে, তখনকার দিনে এই খোশবাগে শুধু গোলাপ ফুলের চাষ করতেন উনি। মানে এই যে সমাধিক্ষেত্র যেটা আমরা এখন দেখতে যাচ্ছি আর কি, এগুলো কিন্তু অনেক পরে হয়েছিল। তার আগে এটা একটি সুন্দর সাজানো গোছানো একটি বাগান ছিল, গোলাপের বাগান ছিল। এবং গোলাপ ফুলের চাষ করার দরুনে এই জায়গাটি সবসময় তখনকার দিনে মানে সবসময় সুগন্ধিত ভরা থাকতো বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। আর খুশবুবাগ নাম অনুসরণে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ, গার্ডেন অফ হ্যাপিনেস। তো খুশবুবাগ অর্থাৎ খোশবাগের সাহিত্য আছে সিরাজউদ্দৌলা এবং সঙ্গে তার দাদু আলীবর্দী খাঁ এবং তার মিসেস লুৎফান্নেসা বেগম থেকে শুরু করে তার সপরিবার, এখানে টোটালে 34 জনের সমাধি আছে। এই 34 জনের ভিতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 32 জনকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে হত্যা করেছিল। আর 2 জন ন্যাচারালি মারা যান। তার ভিতরে একজন হচ্ছে আলীবর্দী খাঁ, উনি অসুস্থ হয়ে মারা গিয়েছিল। আর একজন হচ্ছে সিরাজদৌলার বেগম, লুৎফান্নেসা। কারণ লুৎফান্নেসা তখনকার দিনে পাগল হয়ে মারা গিয়েছিল। এই 2 জন বাদ দিয়ে ধরুন সবকেই চক্রান্ত করে হত্যা করা হয়েছে। কিন্তু কোনটা কার কবর, কে কীভাবে মারা গেছে, এদের যে ডিটেলসগুলো, এগুলো প্রত্যেকটা কবরের সামনে গিয়েই পাওয়া যাবে। তো আমরা একের পর এক সমাধিগুলো দেখবো এবং তাদের সংক্ষেপে কিছু ইতিহাস। ওকে, তো আমরা এখন সমাধি দেখতে চলে এসেছি এবং খুবই কাছাকাছি কবর এবং সমাধির সামনে রয়েছি। তো আমরা প্রথমেই দেখে নেব একটি মহিলাদের সমাধি ক্ষেত্র, যেখানে রয়েছে 3 জনের সমাধি। তো সর্বপ্রথম গেটের সামনে যে কবরটি দেখছেন, এটা নবাব আলীবর্দী খাঁর মিসেসের কবর, অর্থাৎ সিরাজউদ্দৌলার দিদিমার কবর। এনার নাম হচ্ছে সারিফুন্নেসা বেগম, সিরাজউদ্দৌলার দিদিমার সমাধি ফার্স্ট। কিন্তু বিষয় হচ্ছে, এই যে আমি বললাম এটা মহিলাদের সমাধি, সেগুলো কি করে আপনারা ফলো করবেন, কিভাবে বুঝতে পারবেন, সেটা আমি একটু আপনাদেরকে বলি। এনারা হচ্ছে সবই ধরুন পর্দানসীব মহিলা। আর এই যে পাঁচিলের ওয়ালটা দেওয়া হয়েছে মেনলি কারণ হচ্ছে এটাই, যে তারা পর্দার আড়ালে থাকতো বলে তাদেরকে সমাধি দেওয়ার পর সসম্মানিত করা হয়েছে এই পাঁচিলের ওয়াল দিয়ে। এবং পাশাপাশি আরও 2টো কবর দেখবেন। দেখেন, 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধের মূল ষড়যন্ত্রকারী এনাদের পরিবার থেকে একজন ব্যক্তি যুক্ত ছিলেন ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের সঙ্গে। তাতে জগৎ শেঠ ছিল, মির্জাফর, রাজা কৃষ্ণচন্দ্র রায়, যারা সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিল পলাশির যুদ্ধে। কিন্তু এনাদের ফ্যামিলি থেকে ছিলেন সিরাজউদ্দৌলার নিজের মাসি ঘসিটি বেগম। এই যে সামনের কবরটি দেখছেন, এটাই হচ্ছে ঘসিটি বেগমের কবর, সিরাজউদ্দৌলার মাসির কবর। এটা ঘসিটি বেগমের কবর। এবং পাশের যে কবরটি দেখছেন, এটা হচ্ছে সিরাজউদ্দৌলার মা, এনার নাম হচ্ছে আমিনা বেগম। এই হচ্ছে এখানে 3 জনের ফার্স্ট মহিলাদের সমাধিক্ষেত্র এটা। এবার আমরা দেখে নেব সিরাজ পরিবারের আরও বেশ কিছু মানে সদস্যদের সমাধি, যেখানে আছে টোটালে মোট 17 জনের সমাধি এই জায়গাটিতে। আমরা চলে এসেছি সেই 17 জন সিরাজ পরিবারের আত্মীয় স্বজন যারা এক জায়গাতেই রয়েছে। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হয়ে যাওয়ার পর সিরাজদৌলাকে যখন মির্জাফরের ছেলে মিরন বন্দি করে, সিরাজের বন্দির খবর বিভিন্ন জায়গায় পৌঁছেছিল। হয়তো ইনারা তখনকার দিনে মুর্শিদাবাদী থাকে, কিন্তু এদের মানে পরে পরিচয় পাওয়া গেছে যে এরা মুর্শিদাবাদের তো না, এরা তখনকার দিন বিহারের লোকেরা, মুঙ্গের। মানে সিরাজের খবর পেয়ে এরা সবাই সিরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে ক্লাইভ ছিল। ক্লাইভ বলেছিল এরা তো ধরুন সবাই সিরাজের আত্মীয় স্বজন। ক্লাইভ বলতে লর্ড ক্লাইভ। তাহলে যদি এরা সিরাজের আত্মীয় স্বজন, এটা একটা আনুমানিক তাদের ভাবনা ছিল, তাহলে পরবর্তীকালের উত্তরাধিকারী তো এনারাই হবে না, সিংহাসনে ক্লেম করতে পারে। আর মূলত মেনলি যেটা মানে বলতে চাইছে ক্লাইভ, যে এই বংশের যাতে কোনো উত্তরাধিকারী বেঁচে না থাকে, মানে এদের কিভাবে ক্ষতি করবে ওরা একটা সবাই মিলে আলোচনা, চক্রান্ত, ষড়যন্ত্র যেটাকে বলা হয়। তো ষড়যন্ত্রটা তাদের কি ছিল, এদেরকে হাত বুলিয়ে এদেরকে কোনো রকমে আটকে দেওয়া, মানে তাদেরকে ইনভাইট করা হয়েছিল খাওয়ারের জন্য। কিন্তু ভালোবেসে যেটুকু খাবার দেওয়া হয়েছিল সেই খাবার খেয়ে এনারা 17 জন ব্যক্তি তখন কিন্তু মারা যায়। মানে বিষয়টা এখানে ক্লিয়ার, যাতে এদেরকে খাওয়ারে বিষ দিয়ে মারা হয়েছিল। 17 জন একদিনেই মারা যায়। তাদেরই সমাধিক্ষেত্র এটা, যাদের আজ অব্দি ইতিহাসে কোনো নাম পাওয়া যায় না, যেহেতু এরা বাইরে থেকে এসেছিল, আইডেন্টিফাই করে কোনো প্রুফ সাবমিট করতে পারেননি ওই সময় ক্লাইভ। এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু নবাবকে দেখতেই সে মারা গেছে বলে মানুষ দেখানো কবরগুলো করা হয়েছে সসম্মানে, মানে আত্মীয় স্বজন বলে তাদেরকে ঘোষণা করা হয়, তাদেরই সমাধি এগুলো।
ওই সামনে যে গাছের নিচে কবরটা দেখছেন এটা হচ্ছে দানসা ফকিরের কবর। এই দানেশ ফকির তখনকার দিনে ইনি নৌকো চালক ছিলেন। সিরাজ যখন পলাশির যুদ্ধে পরাজিত হলো না, তখন ইনার নৌকোতে করে সিরাজউদ্দৌলা পালিয়ে যাচ্ছিল। এবং তখনকার দিনে মির্জাফরের ছেলে মিরন বলেছিল যে কেউ যদি নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিতে ওনাদের সাহায্য করে তাহলে তাকে 1001 টাকা তখনকার দিনে পুরস্কৃত করবে তারা স্বর্ণমুদ্র, এভাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই দানিশ মাঝির নৌকোতে সিরাজ বসে আছে সেটা কিন্তু দানিশ মাঝি বুঝতে পারেননি ব্যাপারটা তখন। অদ্ভুত না একটা বিষয়টা, কারণ ওরা তো ছদ্মবেশ ধারণ করেছিল যাতে ওদেরকে চিনতে না পারে, কিন্তু ওনার পায়ের যে জুতো ছিল না সেটাকে উনি পাল্টাতে পারেননি, সেই জুতো দেখে উনি ধরা পড়েছিল। কিন্তু ইংরেজরা এই বিষয়টাকে নিয়ে মানে পরিকল্পনা করে দেখলো যে এটা একটা বিশ্বাসঘাতকতা হলো, কারণ সে দেশের রাজার সঙ্গে বেইমানি করেছে টাকার বিনিময়ে, তাহলে মানে ওনার সঙ্গে যদি বেইমানি করতে পারে তাহলে এনাদের সঙ্গে করবে না, তার কি মানে আছে? বিষয়টাও পরিষ্কার। তখন এই মাঝিকে না ওরাও প্ল্যানফুলি ডেকেছিল, মানে পুরস্কার করবে তাকে। ইনিও টাকার লোভে তখন আনন্দে আত্মহারা তার পরিবারকে নিয়ে উনি উপস্থিত হলো মির্জাফরের বাড়িতে। তখনই ওনাকে ক্লাইভ এইভাবেই বেইমান ঘোষিত করে যে আজকে তুমি দেশের নবাবকে ধরিয়ে দিলে টাকার লোভে, তার মানে তুমি তার সঙ্গে বেইমানি করলে, সুযোগ পেলে যে আমার সঙ্গে করবে না তার কি মানে আছে? এটাই তো প্রশ্ন না? তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরিবারে 3 জন ছিলেন, 3 জনকেই তারা মানে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল। আর এই জায়গাটিতে আছে 3টে কবর। এই 3 জন হচ্ছেন বিশ্বস্ত বডিগার্ড, তার ভিতরে একজন সিরাজের বডিগার্ড ছিল, 2 জন বেগম মহলে মহিলাদের বডিগার্ড। মধ্যের কবরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বডিগার্ড, এনার নাম হচ্ছে গোলাম হোসেন। সিরাজের খুবই বিশ্বস্ত এবং কাছের মানুষ ছিলেন উনি। আব্দুল হোসেন, ইনি আব্দুল হোসেন, 2 ভাই, এনারাই হচ্ছেন বেগম মহলে মহিলাদের বডিগার্ড। এনাদেরকে খোঁজা বলা হতো, হাফসিয়ান খোঁজা, যারা বেগম মহলে থাকতো। অ্যাকচুয়ালি মূলত মেনলি সিরাজের সমাধি। তো এখানে যে সমাধি ক্ষেত্রটা রয়েছে না এই ঘরের ভিতরে, এরাই হচ্ছে সিরাজের অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন, ব্লাড কানেক্টেড, মেনলি ফ্যামিলি মেম্বার সিরাজের এটাই ব্লাড কানেক্টেড। এই যে সামনে ফলক দিয়া কবরটি দেখছেন, ইনি হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধি, এটা যাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল। মির্জাফরের ছেলে মিরনের আদেশে মোহাম্মদী বেগ হত্যা করেছিলেন সিরাজকে। তারপরে তার মৃতদেহটাকে কেটে ক্ষতবিক্ষত করা হয়েছিল এবং তখনকার দিনে হাতির পিঠে চাপিয়ে তার মস্তককে সামনে রেখে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা ঘোরানো হয়েছিল। তারপরে এখানে তাকে সমাধিত করা হয়েছে। তো এই যে নৃশংস মৃত্যু, এইসব দেখে তখন ওনার মিসেস পাগল হয়ে গেছিল পায়ের নিচে। বলেছিলাম না যে ওনার মিসেস পাগল হয়ে মারা গেছিল? এই হচ্ছে ওনার কবরটি, লুৎফান্নেসা বেগম। এটা লুৎফান্নেসা বেগমের কবর। এটা হচ্ছে লুৎফান্নেসা বেগমের কবর। এবং তার পাশের কবরটা হচ্ছেন সিরাজের গুপ্তচর বিশ্বস্ত আলেয়া। এই আলেয়া ইংরেজদের নাচমহলে নাচ গান করে এই নর্তকী সিরাজের জন্য কিছু গুপ্ত খবর ইনফরমেশন জোগাড় করতেন। আর পাশের কবরটা হচ্ছেন সিরাজের পালিত ভাইয়ের কবর, ইনার নাম হচ্ছে মির্জা মেহেদি। মির্জা মেহেদি এদিকে আসবেন। আর এখানে যে কবরটি রয়েছে এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার উত্তরাধিকারী সিরাজের মেয়ের কবর। এই মেয়েটার বয়স তখন মাত্র 5 বছর। একেও খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, বাচ্চাটিকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আর এই টোটাল ফ্যামিলিতে মৃত্যুর কারণে যুক্ত ছিলেন মিরনই ইনভলভ ছিল, মানে মিরনকে তো ব্যবহার করা হয়েছে বলে। আর এই বড় কবরটি হচ্ছে নবাব আলীবর্দী-খাঁর কবর, সিরাজের দাদুর সমাধি। যেই সমাধিটি সিরাজ নিজের হাতে দায়িত্ব নিয়ে করেছিল তখনকার দিনে খুবই সযত্নে, আলীবর্দী-খাঁর সমাধি। এবং পাশাপাশি এদিকে আরও কবর রয়েছে 2টো সমাধি। সামনের যে কবরটি দেখছেন সিরাজের মাস্তুতো ভাই, যিনি বিহারের নবাব ছিলেন পূর্ণিয়ার, শওকত জং বাহাদুরের সমাধি। এটা সামনেরটা শওকত জং, এবং পায়ের নিচে ওনার মিসেস মতি বেগমের কবর। মানে এই ঘরের ভিতরে যে সমাধি ক্ষেত্র, এটাই হচ্ছে সিরাজের বংশধর, ব্লাড রিলেশন। এবং এদের পরিবারের খুবই সুন্দর একটি মসজিদ। দেখুন এই যে মসজিদটি দেখছেন, এটা হচ্ছে দিল্লিতে যে জামা মসজিদ আছে না, দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছিল তখনকার দিনে। মানে খোশবাগ আসা মানে এখানে নামাজ পড়তে আসা মেনলি ব্যাপারটা। আর ওই সামনে যে গর্ত দেখছেন না একটা, ওই গর্তটাতে তখনকার দিনে ওনারা গোলাপ জল রাখতো। মানে নামাজ পড়তে গেলে না ওই জলে ওনারা হাত পা ধুতেন, অজু করতেন, তারপরে নামাজ পড়তে ভিতরে প্রবেশ করতেন ওনারা। কিন্তু বিষয় হচ্ছে নামাজ পড়তে যখন যেত না ওনারা তখনকার দিনে এই রাস্তাটির সাহায্যে সব দেখতে পারতো যে খোশবাগে কে আসছে কে বেরোচ্ছে, কারণ এগুলো তো সবই ধরুন মোগল স্থাপিত। দেখুন স্ট্রেট সোজা রাস্তা, স্ট্রেট রাস্তা থেকে দেখা যায়, একদম পুরো মসজিদ দেখা যায়। একটু মসজিদটা একটু ঘুরিয়ে দেখাবে এখন। এগুলো বসে না তখন ওনারা সব হাত পা ধুতো পুরো রাউন্ডটা। আর ওইদিকে কিছু আছে না, এদিকে কিছু নেই না। এই যে বাগানটা না, এগুলো জল নিকাশের জন্য এগুলো।
এটা এখন বন্ধ আছে তো? এখন বন্ধ। তখনকার দিনে কোনো বিশেষ কোনো দিনে খোলা হয় না এটা? বিশেষ বলতে দেখুন, এগুলো তো ন্যাশনাল হেরিটেজ প্রপার্টি না, এগুলো জাতীয় সম্পদ ঘোষণা করা হয়, হিস্টোরিক্যাল মানে দর্শনীয় স্থান এক কথায়। এখানে নমাজ দীর্ঘদিন ধরে বন্ধ আছে, সেই জন্য নমাজের কাজ হয় না, বেশিরভাগটাই এখানে বন্ধই থাকে। মানে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই শুধু খোলা হয়। খোশবাগে অ্যাকচুয়ালি সমাধিক্ষেত্র ছাড়া কিছু দেখার নেই। তো পুরো ইতিহাস দাদা আমাদেরকে বললেন এবং আমাদেরকে দেখালেন কোনটা কার কবর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে মানে সুন্দরভাবে গাইড করার জন্য।